গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আগ্রাসন না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না ইরান, আলোচনা হবে পরমাণু ইস্যুতে, জানালেন আরাকচি। তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপ। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের, ভিত্তিহীন বলছে বেইজিং। আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল থাকার দাবি। বৈরী আবহাওয়ার মধ্যেই জাপানে চলছে আগাম নির্বাচনের ভোট গ্রহণ, ক্ষমতাসীন জোটের জয়ের সম্ভাবনা। থাইল্যান্ডের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস। এবং হজের ভিসা কার্যক্রম শুরু হলো আজ। সরকারি হাসপাতালে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ ছাড়া দেয়া হবে না অনুমতি, জানালো সৌদি আরব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে 19 ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হতে পারে। এদিকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামাসের অভিযোগ, ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। চলমান হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে দায়ী করছেন মার্কিন কংগ্রেস সদস্য। আন্তর্জাতিক সময় আরও থাকছে। হার্ভার্ডের সঙ্গে সামরিক শিক্ষা কার্যক্রম বাতিল করল পেন্টাগন। পড়তে যাওয়া সেনাদের মধ্যে চরমপন্থী মনোভাব তৈরির অভিযোগ, প্রত্যাখ্যান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, তবে কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেন তিনি। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, 2020 সালের জুনে বেইজিং এই পরীক্ষা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। ওয়াশিংটনের চীনা দূতাবাস সাফ জানিয়েছে, আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে সবসময় অটল চীন। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের দিনের রণক্ষেত্র ইতালির মিলান। আবাসন সংকটের প্রতিবাদ, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ। মাদুরোর মুক্তির দাবিতে মেক্সিকোয় বিক্ষোভ। বৈরী আবহাওয়ার মধ্যে জাপানে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমান প্রধানমন্ত্রী তাকাইচির দল ও জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষের প্রায় 300 আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। কর ছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত জনপ্রিয়তায় তাকাইচি এগিয়ে থাকলেও অর্থনৈতিক চাপ, দুর্নীতি, কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন রয়েছে। একই দিনে থাইল্যান্ডেও শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। সংস্কারপন্থী পিপলস পার্টি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বাধীন ভুম জাইথাই এবং সিনাওয়াত্রা সমর্থিত ফেউ থাই, এই 3 দলই মূল প্রতিদ্বন্দ্বী। জরিপ বলছে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে গঠন হতে পারে জোট সরকার। 2017 সালের সামরিক খসড়া সংবিধান বদলানো হবে কিনা সে বিষয়ে গণভোটও হচ্ছে দেশটিতে। রাজধানীর পল্লবীতে লাল মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কেড়ে নেওয়া হয়েছিল গত 16 বছরে, সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এবং সে কারণেই আমরা দেখেছি গত 16 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে, সেই সময় তারা পালিয়ে যাবার আগে
কত 1400-র মতন মানুষকে তারা হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে। প্রিয় ভাই বোনেরা, এই মানুষগুলোর যে আত্মত্যাগ, এই মানুষগুলোর যে যারা জীবন উৎসর্গ করেছে, এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে? আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আমরা কি কখনো এই তাদের এই ত্যাগগুলো বৃথা যেতে দিতে পারে? আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই বোনেরা। এখন যদি বৃথা যেতে দিতে না হয়, তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে? আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা। একটি কাজ হচ্ছে, যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ, সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে। অর্থাৎ 12 তারিখ যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায়, সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ, এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল। এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে আপনাদের এলাকার যে সমস্যা বলে গেল, এরকম সমস্যা এই এলাকায় ঢাকা 16-তে যেমন আছে, ঢাকা মহানগরীতে যেমন আছে, সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে। কর্মসংস্থানের সমস্যা আছে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে, আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে, শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে। এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে, সমগ্র বাংলাদেশের জেলা উপজেলা গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে। অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড়, শুধু আমিনুল একা কেন হবে, আমিনুল মতানো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে, সেটির উল্লেখ আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি। আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম, তাদের সম্পর্কে হয়তো আমি অনেক গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। আজকে সময় এসেছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের বহু সহকর্মী সহ অরাজনৈতিক বহু ব্যক্তি বিভিন্নভাবে গত 1 যুগেরও বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো। পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য, এটি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আসুন আজকে ধানের শীষের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি। আমরা বলেছি যে আমরা আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন, উনি ব্যবস্থাও নিয়েছিলেন এই দেশের নারীরা যাতে শিক্ষিত হতে পারে, এবং সেই জন্যই স্কুল পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উনি নারীদের শিক্ষা ব্যবস্থা, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়া সেই পলিসির কারণে লক্ষ কোটি নারী আজ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। কিন্তু এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে তুলতে চাই। আজকে বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, মা বোনেরা আমাদের। তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি কেন না কেন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা সারা দেশে প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, যেই ফ্যামিলি শহর গ্রাম প্রত্যেকটি জায়গায় খেটে খাওয়া মানুষ যারা আছেন, সেই নারীদের কাছে, সেই মাদের কাছে, সেই গৃহিণীদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে ধীরে ধীরে আমাদের এই মা বোনেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু আগে আমি বলেছি যে আমাদের কৃষক যদি ভালো থাকে, আমাদের দেশের মানুষ তাহলে ভালো থাকবে, এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে ইনশাআল্লাহ আপনাদের রহমতে, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে, আপনাদের সমর্থনে 12 তারিখে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো, এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় শস্য, বীজ, কীটনাশক সকল প্রয়োজনীয় জিনিস যাতে আমরা পৌঁছে দিতে পারি। এবং শুধু তাই নয়, এর মধ্যে আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে আমাদের এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। এখানে বহু ভাই বোন উপস্থিত আছেন যাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনো গ্রামে বাস করছেন এবং কৃষি কার্যের সাথে জড়িত আছেন, না এরকম অনেকে বিভিন্নভাবে কৃষি কার্যের সাথে জড়িত। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল্লাহ 12 তারিখে সরকার গঠন করলে পরে সমগ্র বাংলাদেশে যত কৃষক ভাই আছে যাদের কৃষি ঋণ আছে 10,000 টাকা পর্যন্ত, তাদের সেই কৃষি ঋণ আমরা সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করে দেব সরকারের পক্ষ থেকে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় আপনাদের সন্তান ধানের শীষের প্রার্থী আমিনুল একটু আগে বলেছে, এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, সেই মানুষগুলোর জন্য হাসপাতালের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে এতটুকু আমি বলে যেতে চাই, আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার, ঘরে ঘরে চিকিৎসা সুবিধা, বিশেষ করে মা বোনদের জন্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে, ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয়, তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে আমাদের আর একটি বিরাট সমস্যা রয়ে গিয়েছে। আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইয়েরা, বহু বোনেরা শিক্ষিত, যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত, কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে, তাদের অনেকেরই কর্মসংস্থান নাই, এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী 12 তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায়, এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর,
ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব, আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব। আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন, সেই ফ্রিল্যান্সিং এর কাজ হোক, ডাটা প্রসেসিং হোক, এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান, ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের বহু মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে প্রবাসী হিসাবে বসবাস করছে এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সেগুলো দিয়ে কাজ করতে পারি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন, আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনদেরকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয়, তাদের যেই চাকরি সংস্থান হবে বিদেশে তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন, যাতে করে তাদের বাপ পিতার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে। এই জলবদ্ধতা সমস্যা এই এলাকায় যেমন আছে ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে এবং সেই জলবদ্ধতা সমস্যার কারণে কৃষকরা যেরকম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না, একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয়। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব সমগ্র বাংলাদেশে। আমরা পল্লবীতে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজে। যথাযথ সেবা ও ভিসা প্রক্রিয়া সহজ করতে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানায় এরই মধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত অন্তত 7,50,000 হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এদিকে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মুসল্লিদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কাউকে হজ পালনের অনুমতি দেয়া হবে না। নির্দেশনা অনুযায়ী ফিটনেস সনদ সহ 8 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আগ্রাসন না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না ইরান, আলোচনা হবে পরমাণু ইস্যুতে, জানালেন আরাঘচি। তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ মাকসুম। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।